গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা আছি হোটেল বনবিহার, বেতলার। সকালবেলা আপনারা দেখুন হোটেলের চারদিকটা। এখনো চাঁদ প্রায় অস্তমিত। ভোরবেলায় চারদিকে হনুমান ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে এই হোটেলটার পিছন দিকটা, খুব সাজানো গোছানো। আপনারা এই হোটেলটা আসতেই পারেন, যেটা ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আপনাকে বুক করতে হবে। আর এর খুব কাছেই আছে আমাদের বেতলা ন্যাশনাল পার্ক। একদম হেঁটে 1 মিনিটও লাগবে না, 50 মিটার মতো হবে ডিস্টেন্স। আমরা দেখাবো, তার আগে হোটেলটা চারদিকটা একটু দেখে নিন। সকালবেলা খুব ভালো লাগছে হাঁটতে হোটেলের চারদিকটা। হোটেল থেকে বেরিয়েই বাদিকে এই দেখতে পাচ্ছেন, সোজা ডান দিকে বেতলা ন্যাশনাল পার্ক। আর ঠিক তার আগে পড়ছে হোটেল পার্ক ভিউ। এই পার্ক ভিউর ঠিক উল্টো দিকেই রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক। এই হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের গেট। এখান থেকে মর্নিং সাফারি বা আপনারা বিকেলেও করতে পারেন, 4টের সাফারি হয়। এখানে যা যা অ্যানিমেলস আজ পর্যন্ত দেখা গেছে তার কিছু ছবি এখানে রয়েছে। চলুন ভেতরটা দেখি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে সব গাড়িগুলো, ওগুলি হচ্ছে সাফারির গাড়ি। সকালবেলা অনেকে সাফারি যাবে, করবে। আর এই যে মাঝখানে যে বুকিং কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনাকে কাউন্টারে বুকিং করতে হবে। করে এই সবুজ রঙের যে ঘরটা আছে এইখানে আপনাকে সেটাকে ভেরিফাই করতে হবে। করে গাড়ি ওরা নাম্বার দিয়ে দেবে, সেই গাড়ি করে আপনাকে পার্কে ঢুকতে হবে। আচ্ছা, প্রত্যেকটা গাড়ি পিছু 1200 টাকা করে লাগবে। 5 জন থেকে ম্যাক্সিমাম 6 জন, একজন গাইড থাকবে আলাদা। আগে এখানে হাতি সাফারি হতো, তো এখন সেই হাতি সাফারি বন্ধ হয়ে গেছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানেই হাতিরা দাঁড়িয়ে থাকতো, সবাই এখান থেকেই উঠতো। কিন্তু হাতি সাফারি এখন বন্ধ। এটা হচ্ছে গেট। এই গেটটা এন্ট্রি গেট, এখান থেকেই ঢুকতে হয় সাফারি। সকালে সানরাইজ হচ্ছে বেতলায়, আপনারা দেখছেন এখন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি বেতলা ন্যাশনাল পার্কের এই অদূরেই কমলদহ লেকে। এর একটা আননোন প্লেস। অ্যাকচুয়ালি এই লেকটায় এখানকার ফোর্টে যারা মহিলারা থাকতেন তারা নিত্য কাজকর্ম করতে এই সরোবরটাকে ব্যবহার করতো। এই সরোবরে কমল সবসময় থাকতো এবং জল নাকি সবসময় এখানে থাকতো। আমরা সকালবেলা এসেছি কিছু পাখিদের খোঁজে। এর মধ্যে দিয়ে যেতে গিয়ে মনে হচ্ছে যেন সাফারির মধ্যেই আমরা করছি। তবে এখানে আসতে গেলে আপনার নর্মাল গাড়ি একটু সমস্যা হবে, কারণ রাস্তাগুলো উঁচু নিচু আছে এবং সরু রাস্তা। আপনার টাটা সুমো জাতীয় গাড়ি হলে সুবিধা হয়। দেখুন কিছু পাখি উড়ে গেল। জায়গাটা খুব নিরিবিলি নিস্তব্ধ। সকালে আসলে পাখিদের প্রত্যেকটা আওয়াজ আপনি শুনতে পাবেন এখানে। এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, খুব সুন্দর বানানো কাঠের। চলুন উপর থেকে কেমন লাগে ভিউটা দেখি। আসল কথা, জলটা এত পাতা ভর্তি না, মাছগুলো ভেতর লুকিয়ে পড়ছে। এই ফলগুলো খেতে আসে হনুমানগুলো। এই আমাদের গাড়ি।
আমাদের কমলদহ লেক দেখা হয়ে গেছে। এবার আমরা ফোর্ট দেখতে যাব। এই ফোর্ট এই যা গিয়ে রাস্তা শেষ হবে তার ডান দিকেই ঘুরতে হবে, সামনেই ফোর্ট। এই দেখুন সামনেই মেন রোড, তার থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ডান থেকে একটুখানি এগোলেই আমরা ফোর্ট পেয়ে যাব। বেতলা ন্যাশনাল পার্ক থেকে আপনার 3 কিলোমিটার মতো, আর এখান থেকে 500 মিটারও নয়। এই বোর্ড দেখতে পাচ্ছেন পালামু কেল্লা, পালামু ফোর্ট। সামনেটা হচ্ছে নতুন কেল্লা, আর একটু এগিয়ে গেলেই আপনার পুরনো কেল্লা পাবেন। তা চলুন আমরা ফোর্টটাকে দেখি। পালামৌ ফোর্ট। পালামৌ ফোর্ট বেতলা ন্যাশনাল পার্ক থেকে 3 কিলোমিটার দূরে ঔরঙ্গা নদীর তীরে লাটেহার জেলায় অন্তর্গত। এই পালামৌ ফোর্ট তৈরি হয়েছিল রাক্সাল রাজত্বকালে। তো পরে চেরো রাজা মেদিনী রায় এই ফোর্টকে রিকনস্ট্রাক্ট করেন। সাধারণত ফোর্ট এখানে দুটো। প্রথম পুরনো ফোর্টটা রাজা নির্মাণ করলেও পরে তিনি নতুন ফোর্ট তৈরি করেছিলেন। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ফোর্ট। তো রাজা মেদিনী রায়ের 1658 থেকে 1674 পর্যন্ত রাজত্ব করেছিলেন। 1660 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের আদেশে দাউদ খান যখন রাজা মেদিনী রায়কে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেন, রাজা অস্বীকার করায় দাউদ খান আক্রমণ করেন এবং তখন মেদিনী রায় পরাজিত হয়ে পালিয়ে যান সারগুজাতে। তো দাউদ খান 1662 সালে এ ফোর্ট দখল করে নেন এবং হিন্দু মন্দির ভেঙে কিছু জায়গা মসজিদও স্থাপন করেন। কিন্তু কিছু সময় পরে প্রায় 1672 সালে মেদিনী রায় আবার দাউদ খানকে পরাজিত করে ওল্ড ফোর্ট পুনরুদ্ধার করেন এবং ভালো করে রিকনস্ট্রাক্ট করেন। কিন্তু এই ফোর্ট যাতে সহজে শত্রুপক্ষ না আক্রমণ করতে পারে সেই জন্য তিনি একটা নতুন ফোর্ট আবার তৈরি করেন। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন কনস্ট্রাকশন ফোর্ট। এটা সম্পূর্ণ মেদিনী রায় নিজে তৈরি করেছিলেন এবং এটা সবচেয়ে উঁচু জায়গায় টিলাতে এটা নির্মাণ করেছিলেন। সেই জন্য এই নতুন ফোর্টটা উঠতে অনেকটা ঢাল রয়েছে, ঢাল বেয়ে আমাদের উঠতে হয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার জায়গা, সিঁড়িগুলো প্রচণ্ড ঢাল, উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যাতে শত্রুরা সহজে না আক্রমণ করতে পারে তাই জন্যই তৈরি। তো আপনারা দেখুন এই যে নতুন ফোর্টটা চুন সুরকি সানবেকড ইট দিয়ে তৈরি করেছিলেন এই ফোর্টটি। এর যে এন্ট্রান্স গেট সেটা হচ্ছে নাগপুরি গেট বলা হয়, নাগপুরি স্টাইলে তিনি করেছিলেন। এই ফোর্টটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে মানে এত সুন্দর একটা ফোর্ট কোনো রকম কোনো পরিচর্যা নাই, এটাই খুব খারাপ ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো শত্রুপক্ষরা যাতে সহজে না আক্রমণ করতে পারে তাই ফাঁক থেকে এখানকার সেনারা দেখতো এবং শত্রুপক্ষ যাতে সহজে আক্রমণ না করে, এটা হচ্ছে প্রোটেকশন ওয়াল। এখান থেকে এর ভিতর থেকে তারা দেখতো শত্রুপক্ষের গতিবিধি, যা প্রায় ভগ্ন দশায় আজ পরিণত হয়েছে। এটা হচ্ছে ফোর্টের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে ঔরঙ্গা নদী দেখা যায় এবং দূরের পুরনো ফোর্টটাকেও দেখা যায়। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এখান থেকে পুরনো ফোর্টটাকে দেখা যায়। আপনারা অবশ্যই ফোর্টটা দেখবেন,
তবে ফোর্টটা দেখতে গেলে একসঙ্গে কয়েকজন মিলে আসবেন, কারণ খুব নিরিবিলি জায়গা এবং সেভাবে কনস্ট্রাকশন ঠিকঠাক না থাকার জন্য চারদিকটা জঙ্গল হয়ে গেছে। তো আপনারা সাবধানে আসবেন, উপভোগ করবেন ফোর্টটা। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অস্ত্র রাখার জায়গা। ফোর্ট দেখে আমরা প্রথম আমাদের পয়েন্ট হচ্ছে মিরচায়া ফলস। এই মিরচায়া ফলস, যে ফলসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাটেহার ডিস্ট্রিক্টের গারু ব্লক থেকে 3 কিলোমিটার দূরে। এটি বেতলা টাইগার রিজার্ভ ফরেস্টের এরিয়ার মধ্যেই রয়েছে। আর বেতলা ন্যাশনাল পার্ক থেকে মোটামুটি এই 35 কিলোমিটার মতো দূরে, সময় লাগবে 48 মিনিট মতো গাড়িতে। আর এই যে নর্থ কোয়েল রিভারের একটা ট্রিবিউটারি এসে এখানে এই ফলসের সৃষ্টি করেছে। দেখতে খুব সুন্দর, আপনারা দেখুন মিরচায়া ফলস। এই ফলসটা পুরো ব্ল্যাক রক দিয়ে তৈরি, লাভা, ব্ল্যাক লাভা। সিনিক বিউটি অসাধারণ, অবশ্যই দেখবেন। এবার এই মিরচায়া ফলস দেখে আমরা চলে এসেছি মারোমার ফরেস্ট বাংলোতে। অশোকা হল মারোমারের এই ফরেস্ট বাংলোর গেট। খুব গভীর একটা অরণ্য আপনার মারোয়ার। আপনারা এখানে থাকতে পারেন আলাদাভাবে, লাঠিহার ওয়েবসাইট থেকে বুক করতে হয় এই ঘরটার জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি সুগ্গাবাদে যাচ্ছি। তো মিরচায়া ফলস থেকে এটা মোটামুটি 22 কিলোমিটার দূরে, 35 মিনিট মতো সময় লাগবে। এই বাঁধটার উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের উপর থেকে বাঁধটাকে অসাধারণ লাগে দেখতে। তো এই বাঁধটা হচ্ছে মানে এমন চারদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় ঠিক মনে হচ্ছে যেন এটা ঠিক একটা ভ্যালি। হ্যাঁ, তো এই জলটা নর্থ কোয়েল রিভার প্রায় 80 ফুট উপর থেকে এখানে পড়ে এই সুগ্গাবাদের সৃষ্টি হয়েছে।
ব্রিজটা খুব সুন্দর তৈরি করেছে। ব্রিজটা ক্রস করে ওপারে যেতে হবে, ওপর থেকে আপনারা ফলসটাকে খুব ভালোভাবে দেখতে পাবেন। চারদিকটা কি সুন্দর পাহাড় দিয়ে ঘেরা। সুগ্গাবাদ, অসাধারণ বিউটি, অবশ্যই আপনারা আসবেন এখানে। এবার আমরা চলে যাচ্ছি আজকের আমাদের প্রায় শেষ গন্তব্য লোধ ফলস। লোধ ফল হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু ফলস এবং ভারতের 21তম উঁচু ফলস। এটি প্রায় 469 ফুট উঁচু। এটি বুধা রিভার থেকে সৃষ্টি হয়েছে। তো সুগাবাদ থেকে মহাদার হয়ে আমাদের এই লোধ ফলসে আমরা যাচ্ছি। প্রায় 1 ঘন্টা সময় লাগবে, দূরত্ব প্রায় 40 কিলোমিটার। রাস্তা অসাধারণ বিউটি, কিন্তু গেটের পর থেকে রাস্তাটা একটু এখনো সেইভাবে তৈরি হয়নি, মেরামতি কাজ চলছে। আপনারা উপভোগ করুন লোধ ফলস। সিঁড়ি অনেকগুলোই আছে, মোটামুটি 300 থেকে 350 সিঁড়ি মতো আপনাকে উঠতে হবে। ওঠা নামা করে আপনি ফাইনালি পৌঁছাবেন লোধ ফলসে। কিন্তু যেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর, সিনিক বিউটি অসাধারণ। লোধ ফলস দেখতে দেখতেই আমাদের বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি। আমাদের আজকে এটাই শেষ ডেস্টিনেশন। এবার আমরা এখান থেকে চলে যাব নেতারহাট। নেতারহাট আমাদের প্রভাত বিহার বুক করা আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এর পরের পর্বগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি।